আমরা তো বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে বিভিন্ন সময় বিশেষ করে আন্দোলনের সময় জোট হয়, যেটা আমরা 17 বছর বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। তার আগেও ধরেন 80-র দশকে 15 দল, 7 দল, 5 দল, তাই না? এগুলো অতীত অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু যখন একটা নির্বাচন হয়, একেবারে শেষ মুহূর্তে এসে বিভিন্ন দলের মধ্যে যে একটা সমীকরণ হয়, সেটা আমার কাছে অরাজনৈতিক সুলভ তাদের কার্যক্রম মনে হয়েছে। বিশেষ করে এবার যেটা হলো শেষ মুহূর্তে এসে, আমরা জানি যে একটা ইসলামিক পছন্দের দলগুলো বা ইসলামিক দলগুলো একটা জোট করেছে 8 দল। তো এটা এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে, কয়েক মাস ধরে এটা চলতেছে। হঠাৎ করে এখানে এনসিপি এবং এলডিপি আইসা যখন যোগদান করলো, মনে হলে তো যে একটা ডাল মে কুছ কালা হে। বিশেষ করে এনসিপি সম্পর্কে অনেকে অনেক উচ্চ আশা পোষণ করেছিল বা তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। এই যুবক তরুণ, তারা একটা আন্দোলন সংগ্রামে এত বড় আত্মত্যাগ দিয়ে করেছে এবং শেষ পর্যন্ত একটা ফ্যাসিস্ট সরকারের পতন হলো, সকলে মিলে আমরা করলাম, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তো সেখানে যাদেরকে আমরা জুলাই যোদ্ধা বলি, আমরা প্রথমে একটা নেতিবাচক কথা বলেছিলাম যে তাদের এখনই একটা দল করা বা দলের সাথে সম্পৃক্ত হওয়া সঠিক না। কারণ আমাদেরকে এই জুলাই যোদ্ধার জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন বা যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র তৈরি করা বা রাষ্ট্র সংস্কার, এই বিষয়গুলোতে তাদের মনোযোগী হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি যে কোনোভাবেই হোক এদেরকে রাজনীতির মাঠে নিয়ে আসছেন বা উৎসাহিত করেছেন। এমনকি তিনি বলেছেন যে তাদের একটা রাজনৈতিক দল থাকা প্রয়োজন, এইসব কথা তিনি বলেছেন। তখন আমরা বলেছিলাম যে এটা তো যা করা হচ্ছে, এটা তো অতীতে যে আন্দোলন সংগ্রামগুলো বাংলাদেশের তরুণ সমাজ অংশগ্রহণ করেছিল, 52, 62, 69-এ আমরা ছিলাম, তারপর মহান মুক্তিযুদ্ধ 71, 90, সর্বোপরি যেটা হলো, অতীতে কিন্তু কোনো তরুণরা এইভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয় না। হলো পরে হয়েছে, তারা রাজনীতির মাঠে হয়তো তারা অনেক একটু জানতে চাই যে কিন্তু জোটের কারণে তো দলটির যারা সিনিয়র নেতাকর্মী ছিলেন, আমি যদি কয়েকজনের নাম ধরে বলি, যেমন তাসনিম যারা, যিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন এই দলে, তারপরে ছিলেন নুসরাত তাবস্সুম, তাজনুবা জেবিন, সামান্তা শারমিনের মতো গুরুত্বপূর্ণ নেত্রী, তারপর মাওলানা ভাসানীর নাতি যাকে আমরা বলি আজাদ খান ভাসানী সহ আরও অনেকেই। তারা বলছে যে এই দলের সাথে, জামাতের সাথে যেই জোটবদ্ধ হয়েছে, এই জোটবদ্ধ হওয়ার কারণে এনসিপিকে দাম চুকাতে হবে বা এর জন্য না, এগুলো দিতে কড়া মূল্য দিতে এগুলো আমরা আশঙ্কা তো প্রথম থেকেই করেছি। এমনি ধরো এনসিপি যদি এককভাবেও থাকতো, তবুও আমরা বলতাম বা আমি বলতাম এটার কোনো ভবিষ্যৎ নাই। কারণ তাদের যে কী কর্মসূচি, কী ঘোষণা, এটা এখন আমরা জানি না। আমরা আশা করেছিলাম যে জুলাই সনদে তাদের একটা মুখ্য ভূমিকা থাকবে। আপনি জানেন যে তারা কিন্তু সই করে নাই, স্বাক্ষর করে নাই, আমরা তো করেছি, তো তারা করে নাই। তার মানে কি, তারা কি এটা ওন করে না? আবার এই গণভোট নিয়ে একটা মাতোয়ারা হয়ে গেল, গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে, সংবিধান ছুড়ে ফেল, কত কথাই তো তারা বলেছিল। এখন শেষ পর্যন্ত আইসা তারা কোথায় গিয়ে কোলে উঠে গেল, জামাতের কোলে উঠা। এটা তো জনগণ কেন, এই জামাত সম্পর্কে তো বাংলাদেশের মানুষ জানে, তাদের অতীত ভূমিকা, 47-এর ভূমিকা, 71-এর ভূমিকা, এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে তারা তো অনেক কি বলে ফলে ফুলে উঠেছে। এবং আজকে তারা দেখছি যে সমস্ত বক্তব্য দিচ্ছে, এমনও বলেছে যে যেটা 71-এ তারা করতে পারে নাই, আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই ঘটনাগুলো তারা ঘটাবে। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ মনোভাব তাদের মধ্যে আমরা দেখতেছি। এবং অনেক নেতা এসব কথা বলা শুরু করেছে। আরে ভাই, এনসিপি তোমাদের একটা আচরণগুলো তো একেবারেই শিশু সুলভ। তোমরা এককভাবে নির্বাচন করতে, তাও তো একটা বুঝতাম।
এবং তোমরা একটা কলি নিয়েছো, শাপলা কলি। আমরা মনে করেছিলাম যে তোমাদের মাধ্যমে এই শাপলা কলিটা একদিন ফুটবে, জনগণ তোমাদের এদিকে একটু আকৃষ্ট হবে। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। এতগুলো তরুণ সমাজ তোমাদের দলের সাথে সম্পৃক্ত হলো। আমরা আশা করেছিলাম, তুমি কি প্রয়োজন ছিল? মানে কলি কি ফুটতে পারবে? না না, তারা তো বলেছিল যে পাটোয়ারি, হ্যাঁ, তারা নাকি কি 250 সিট পাবে, বিএনপি 50টা সিটও পাবে না, এই পাটোয়ারি বলেছিল। তো যেটা তাদের বোধহয় পাটোয়ারি কিন্তু আরো একটি মন্তব্য করেছেন, আমি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকার বিনিময়ে পতাকা বিক্রি করে একটি সিটের বিনিময়ে পতাকা বিক্রি করো না, এমন একটি মন্তব্য কিন্তু করেছেন। তারপরেও সেই আবার অনেকে বলছেন যে দলটির স্বয়ং আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন এটি প্রতারণা ছাড়া রাজনৈতিক প্রতারণা বলেছেন। হ্যাঁ, এগুলো তো আমরা জানি। এই জন্য তো আমরা কোনোদিন ভাবিও নাই যে তারা তলে তলে জামাতের সাথে যোগসাজশ করেছে। আমি তো মনে করবো এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে তারা ছিল। এই যে আমরা, তারা বলেছিল তুমি কে আমি কে রাজাকার, তাই না বলছিল, তখন আমরা মনে করেছিলাম যে বিদ্রুপাত্মক স্লোগান, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারা এটা নেমেছিল। কিন্তু আজকে তারা যে রাজাকার, আলবদর, আল শামসের দলে যোগ দিল, তাহলে তাদের অতীতের যে স্লোগানগুলো, আমার তো মনে হয় তারা সেটা ধারণ করে। জাতির সাথে তো তারা এটা বেইমানি করতেছে, করে ফেলেছে। 30টা আসনের জন্য সেখানে গিয়ে তারা উঠেছে। এবং এলডিপি অলি আহমদের মতো একটা বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, তিনিও কালকে গিয়ে দেখলাম আসন ভাগাভাগিতে অংশগ্রহণ করেছে। খুব ভালো। দেশটাকে একটা অন্ধকারের পথে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এবং তারা এখন একটা মনে হচ্ছে যেন একটা মূল শক্তি দাঁড়াবে এই ধরনের কথাবার্তা। আমার মনে হয় যে জনগণ জামাত সম্পর্কে জানে এবং তাদের অতীত কার্যকলাপের কারণে জনগণের ভোটের বাজারে, হ্যাঁ, খুব বেশি তারা সফল হতে পারবে না। আমি মনে করি যে তারা যতই লম্পজম্প করুক, হ্যাঁ, শেষ বিচারে দেখা যাবে জামাত জনগণ থেকে অনেক দূরে সরে যাবে। একটু জানতে চাই যে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই এনসিপির যিনি একজন সিনিয়র নেতা আছে সারওয়ার তোষা, তিনি বলেছেন যে জামাত ইসলামী দল নয়, একটি জঙ্গি সংগঠন। আপনিও কিছুক্ষণ আগে বলছেন যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যে মানে ভাষণটি তারা দিয়েছিলেন বা যে স্লোগানটি তারা দিয়েছিলেন অভ্যুত্থানের সময়, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে এই অভ্যুত্থানের স্লোগানটি আপনারা মনে করেছিলেন যে এটা একটি প্রতিবাদ স্বরূপ স্লোগান ছিল, কিন্তু সেটিতে যে তারা ধারণ করছে সেটা আপনারা বুঝতে পারেননি তখন। না না, এখন তাদের কর্মকাণ্ডে সেটা বুঝলাম। হ্যাঁ, আপনি সেটা বলছিলেন এতক্ষণ। আবার সারওয়ার তুষার বলছে ইসলামী জামাত ইসলামী একটি দল নয়, এটা জঙ্গি সংগঠন। এত কিছু, এত মানে বিতর্কিত মন্তব্য থাকার কারণেও এবং সেখানকার যে সিনিয়র নেতারা পদত্যাগ করছেন, সব কিছু থাকার পরেও কেন মানে এনসিপি এখনো কেন অনড় অবস্থানে রয়েছে? আমি তো বললাম যে জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন, তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা অঙ্কুরে বিনাশ করলো এই নির্বাচন কেন্দ্রিক 30টা আসনের জন্য। আমি জানি না এই 30টা আসনে কয়টা তারা পেতে পারে। আমার তো মনে হয় 2-1টা পাওয়াও কঠিন হয়ে যাবে তাদের জন্য। তো যাই হোক, তাদের রাজনীতি তারা করুক। আমি যেহেতু ভিন্ন দল করি, কিন্তু আমি রাজনৈতিকভাবে সমালোচনা করতে পারি, একজন নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমি সেটুকুন করলাম। এটা হচ্ছে, আমি শুরুতেই সেদিন বলেছিলাম যে এটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, আমরা যেটাকে বলি শিশু কিশোর সংগঠন, খেলাঘরের সংগঠন। আজকে যা কর্মকাণ্ড করতেছে এর চেয়ে আর বেশি কিছু বলার কিছু নাই। তবে আমাদের তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটাকে তারা নস্যাৎ করার একটা অশুভ পদক্ষেপ তারা গ্রহণ করলো। আমি আসবো আপনার কাছে এই বিষয়টি নিয়ে আরও একবার। জনাব রফিক শিকদার, একটু আসতে চাই। আমরা দেখেছি যে এলডিপির কর্নেল অলি আহমেদ, তিনিও কিন্তু জামাতের সাথে জোটবদ্ধ হয়েছেন। এর আগে কিন্তু বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে কিন্তু কর্নেল অলি আহমেদ সরে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। এখন শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বীর মুক্তিযোদ্ধা হয়েও তিনি একটি বিতর্কিত, মানে রাজনীতিতে যারা বিতর্কিত সংগঠন বলে সবাই যাকে চেনে, সেই জামাত ইসলামের সাথে এলডিপির মতো একজন দল জোটবদ্ধ হলো। বিএনপি এটা কিভাবে দেখবে, আপনি কিভাবে দেখবেন এই বিষয়টা? আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এবং সুব্রতদাকে ধন্যবাদ জানাই, একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে। এবং একই সাথে একই সময়ে আমি কালের কণ্ঠে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই।
এবং আপনি জানেন, আপনার কথার উত্তরের আগে আমি একটু কথা বলে দিচ্ছি। সেটি হলো যে আমরা যেখানে বসে আছি স্টুডিওতে বসুন্ধরার কালেকণ্ঠে, এখান থেকে একদম খুবই অদূরে 300 ফিট যাকে আমরা বলি, সেই ঐতিহাসিক 300 ফিট প্রতিষ্ঠা হলো আবারও নতুন করে 2025 সালের 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাগমনে এই 17 বছর পরেই সেখানে একটি নতুন একটি মাইলফলক তৈরি হলো, দেশ এবং জনগণকে একটা বার্তা দিল, এবং সেই বার্তাটি হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, ঐক্যবদ্ধভাবে সকল জাতিকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার। এবং তিনি সেখানে বললেন যে আপনার আমেরিকান সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন বাপিস্ট মিনিস্টার মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি বলেছিলেন এক সময়, স্পিচ ছিল ওনার, আই হ্যাভ এ ড্রিম। আমাদের এই প্রজন্মের আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশের মানুষকে ঘিরে আই হ্যাভ এ প্ল্যান। তিনি ওনার যে স্বপ্ন, ওনার যে চিন্তা চেতনা, সেটাকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাব। এখন আসি আপনার এই কথার জবাবে। সেটি হচ্ছে যে আমরা প্রায় বলি যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, কিন্তু রাজনীতিতে শেষ বলতে কথা নেই সেটি সত্য, কিন্তু রাজনীতিতে গণতন্ত্র বললেও একটা কথা আছে, সেটাও সত্য। কিন্তু সব গণতন্ত্র কি সব রাজনীতিতে যায় কি না, সেটা একটা প্রশ্ন আজকে। যেমনি মুক্তিযুদ্ধের চেতনায় যারা ভাসিত এবং মুক্তিযুদ্ধ যারা করেছেন এবং যাদের নামের সাথে বীর বিক্রম, বীর উত্তম এরকমও খেতাব আছে, বা বীর বিক্রম, বীর উত্তম খেতাব নাই থাকলো যারা মুক্তিযুদ্ধ, তারাও যখন আবার দেখি আজকের এই স্বাধীন বাংলাদেশে যে যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, এবং তারা আজ পর্যন্ত বড় পরিসরে সে কারণে ক্ষমা চেয়েছে বলে আমার জানা নেই। না, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। সেভাবে একেবারে কোনো ফোরামে, ছোটোখাটো বৈঠকে, কিন্তু একেবারে সাংবাদিক সম্মেলন করে, দলীয় ফোরাম করে, দলের সকল স্তরের পক্ষ থেকে সেরকম মিটিং করে ক্ষমা চেয়েছে বলে আমি জানি না, আমার জানা নাই। যাই হোক, এবং যদি ক্ষমাও চেয়েও থাকে, তারপরেও তাদেরই অনেক নেতাদেরকে আমরা শুনি প্রায় যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসেবে এবং পাকিস্তানের পক্ষে প্রায় কথা বলে থাকে, কিংবা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য প্রায়ই কথা বলে থাকে, সেটাও কিন্তু আমরা দেখি। এখন আমার কথাটা হলো যে হ্যাঁ, এটা একটা গণতন্ত্রের বিউটি যে রাজনীতিতে, আন্দোলনে কিংবা নির্বাচনে একটা দল আরেকটা দলে, একটা দলের নেতা আরেকটা দলে তার দল থেকে যেতে পারে। যদি আজকে নির্বাচন কমিশনের আরপি অনুযায়ী এক দল আরেক দলে গিয়ে তার দল বিলুপ্ত না করে তার ওই প্রতীক ছাড়া নির্বাচন করতে পারছে না, সেটিও সত্য। কিন্তু দল বিলুপ্ত করে কিংবা বিলুপ্ত না করে জোট করে, এবং সেটা একটা গণতন্ত্রের একটা বিউটি। কিন্তু আমার একটা হলো যে আপনি যে প্রশ্ন করলেন যে এটা যায় কিনা, তার কর্নেল আহমেদ সাহেবের যে দলের যে আদর্শ ঐতিহ্য, মানে তিনি কি আদর্শ সেটার সাথে দাঁড়িয়েছেন, সেটার সাথে যায় কিনা। এখন আমার কথাটা হলো যে আমরা রাজনীতি করি আদর্শের জন্য, জনগণের জন্য, কল্যাণের জন্য। শুধুই কি নির্বাচন করার জন্য, নির্বাচিত হওয়ার জন্য, বা পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য? যদি এটা হয় তাহলে ভিন্ন কথা। যেমনি আপনি ধরেন যে এই যে এনসিপি কথাগুলো আসলো, এনসিপি একটি অতি নবীন একটি সংগঠন। কতিপয় তরুণ যুবক প্রতিবাদী, রাজপথের জাজালো স্লোগান দেওয়া তরুণ যুবক, তাদেরকে আমরা স্নেহ করি, ভালোবাসি, এরা আমাদের দেশের সূর্য সন্তান, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা একটা পর্যায়ে এসে তারা যে সংগঠনটি করলো, সংগঠন করা তাদের রাইট আছে। আমরা ভেবেছিলাম যে তারা রাজনৈতিক দল করে ধীরে ধীরে এগিয়ে যাবে, সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবে, সাধারণ মানুষের কাছে যাবে। তাদের সংগঠন যে আপনার যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে চেতনা ছিল, চিন্তা ছিল, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা করা, তারপরে আপনার এই গণমানুষের উপর নির্ভর, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, বৈষম্য বিরোধী আপনার যারা রাজনীতির স্বপ্ন, সেখান থেকে তারা এগিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম যে তারাও পরিশেষে অঙ্কুরেই তারা সেখান থেকে বেরিয়ে এসে শুধুমাত্র পার্লামেন্টে যাওয়ার জন্য তারা তাদের যে চিন্তা চেতনা, আদর্শ জলাঞ্জলি দিয়ে তারাও জামাতের সাথে জোট বেঁধেছিল। এটা গণতন্ত্রের অন্তরায় নয়, এটা একটা গণতন্ত্রের বিউটি। বাট এটা যায় কি না একটা সংগঠন সাথে আরেকটা সংগঠন, সেটা হলো কথা। তারপর গিয়েছে।
আবার যদি আপনি আমাদেরকে বলেন যে আমাদের বিএনপির সাথে কারা কারা জোট করেছে, অনেকে জোট করেছে, রাজনৈতিক জোট করেছে, তাদের সাথে আমাদের নির্বাচনী জোট ছিল না। কিন্তু যখন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, ওই প্রেক্ষাপটে তারা আমাদের সাথে নির্বাচনেও আসছে এবং কেউ কেউ তাদের দল বিলুপ্ত করে রাতারাতি বিএনপি এবং ধানের শীষ নিয়েছে। সেটিও মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয়েছে যে একেবারেই রাতারাতি একটা পার্টি চেঞ্জ করে একটা পার্টিতে এসেই কি নমিনেশন পাওয়া যায় বা দলের নেতা হওয়া যায় কি না, সেরকম প্রশ্ন আসছে। তখন এরকম যেমন ধরেন এই আমার ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরে, সেখানে আমাদের জোটের একজন প্রার্থীকে নমিনেশন দিয়েছে। জোট বিষয়ে আমি আপনার কাছে আসবো আরো একবার। আমি সুব্রত দা একটু আসতে চাই আপনার কাছে যে জামাত এবং এনসিপি যে জোটবদ্ধ হয়েছে নির্বাচন ঘিরে, এটা নির্বাচনে জোট বলছেন অনেকে। এনসিপির কাছে সেই আদর্শিক যে জায়গাটা ছিল, যে অঙ্গীকার জায়গাটা ছিল, সেই জায়গাটা থেকে এনসিপির কাছ থেকে এখন আদর্শের কোনো কিছু আশা করা না যাচ্ছে না, কিনা? তাদের তো অপমৃত্যু হয়েছে আমি মনে করি। শুধু অপমৃত্যু তাদের হয় নাই, আমাদের জুলাই অভ্যুত্থানের যে আদর্শিক জায়গাটা সেটাকেও তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা এখন কোন মুখে কথা বলবে? এখন বলে যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য হা ভোটের পক্ষে কাজ করব। আমরা কি না ভোটের পক্ষে কাজ করব? এসব কথা কেন বলে? তাহলে আমরা কেন দিনের পর দিন আলোচনায় গেলাম এবং এত সংস্কার পক্ষে আমরা ঐক্যমত পোষণ করলাম? বিএনপি তো 3 বছর আগে থেকে সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে 31 দফা। এটাও তো আমাদের জন্য নতুন কিছু না। তারপরে তো আমরা সকলে মিলে ঐক্যমত কমিশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছে। তারাও ছিল, কিন্তু তারা তো সব কিছুর সাথে আমার তো মনে হয় যে প্রতারণা করেছে। তারা যেসব উচ্চবাচ্য করেছিল সেখান থেকে তাদের তো অধপতন হয়েছে এবং এখনও বলেই যাচ্ছে তারা এই জোটের পক্ষে। তারা নানানভাবে যুক্তি, অযুক্তি, কুযুক্তি এগুলো তুলে ধরছে, কিন্তু নিজের দলের মধ্যে দেখেন কী অবস্থা। কতগুলো, বিশেষ করে মেয়েরা তো তারা সাংঘাতিকভাবে ক্ষিপ্ত হয়ে গেছে তাদের এই আচরণে। একের পর এক তারা বিদায় নিচ্ছে। আরও আপনি বলতেন আরও অনেকে বিদায়। হ্যাঁ, এর কারণে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে জামাতের সাথে তাদের আদর্শের ঐক্য হয়নি, বরং নির্বাচনী সমঝোতা হয়েছে। যদি আদর্শের ঐক্য না হয় তাহলে সাধারণ মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে তারা? না না, এখন তো ওরা করবে দাঁড়িয়ে পাল্লা নিয়ে। তারা তো জামাতে ইসলামের ভোটগুলো পাওয়ার জন্যই ওখানে গেছে, তো সেটাও পাবে কিনা আমার তো সন্দেহ হয়। মানুষ তো অনেক আশা করে। এখন জামাতে ইসলামী যেভাবে কর্মকাণ্ড করে তাতে যে তাদেরকে একেবারে দাঁড়িপাল্লার মতো শাপলাগুলিতে ভোট দিয়ে দেবে সেটাও তো আমি মনে করি না। তো যাই হোক, এইসব বড় ধরনের একটা ভুল তারা করেছে এবং এটা আমাদের রাজনৈতিক অঙ্গনে আমি মনে করব এটা একটা কালো অধ্যায়। হ্যাঁ, বিশেষ করে এই ছেলেগুলো আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম যে তারা রাজনৈতিক মাঠে কাজ করতে পারবে অনেক দিন ধরে। মানে তারা আদর্শের জায়গা থেকে সরে দাঁড়িয়েছে বা সরে গেছে। সরে দাঁড়ায় নাই। সরকারও তো আশা করেছিল তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা রেখে কাজ করবে। আরে শোনেন, বিএনপি জামাতের পরে তো এনসিপির একটা সরকারের কাছে ইয়ে ছিল, তাই না? গ্রহণযোগ্যতা হোক, যাই হোক, আমরা প্রথমে তো সরকারি দলেই তাদেরকে কিংস পার্টি বলতাম। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা তো আমার তো মনে হয় যে সরকারের যারা প্রধান উপদেষ্টা সহ যারা আশা করেছিল যে তারা একটা মুখ্য ভূমিকা পালন করবে, তো ওনারও তো আতে ঘা লাগবে যে এই ধরনের কাজ করবে, এটা তো নিশ্চয়ই উনিও পছন্দ করবেন। জি সুব্রত চৌধুরী, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনি যেটা বলছেন যে আদর্শের জুলাইয়ের যে আদর্শ ছিল সেই জায়গা থেকে তারা সরে দাঁড়িয়েছে বা সরে গেছে। জুলাইয়ের যে গুরুত্বপূর্ণ একজন স্টেক হোল্ডার মাহফুজ আলম সরকারের যিনি সাবেক উপদেষ্টা, তিনি বলেছেন যে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। এই এনসিপি বলেছে মানে গতকাল থেকে যে এনসিপি শুরু হয়েছে, আগে তো ওইভাবে মুখ খুলে নাই। কালকেই উনি বলেছেন আমি এই এনসিপির সাথে থাকতে রাজি না বা আমি নাই, এই কথাটা উনি যারা দেখেন। এই মাহফুজ আলমকে নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছিলাম, অনেকেই সন্দেহ করেছিলাম সে কাকে রিপ্রেজেন্ট করে, সে কোত্থেকে আসছে, তার ব্যাকগ্রাউন্ড কী। কিন্তু আজকে তো দেখা গেল মুখোশ পরে যারা ছিল তাদের চেহারাটা উন্মোচিত হলো, আর তাকে নিয়ে আমরা যারা ভুল ভ্রান্তি করেছিলাম সে যাই হোক কালকের কথাই মনে হলো যে না, আমরা যেটা সন্দেহ করেছিলাম সে জায়গায় নাই। তা এখন এই দেশের মধ্যে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা তো মনে করি একটা জঙ্গিবাদের উত্থান আমরা দেখতেছি।
হ্যাঁ, এবং একটা অপশক্তি। আপনারা জানেন যে মিডিয়াগুলো কারা পুড়িয়ে দিয়েছে, ছায়ানট ওদেশির উপর কারা হামলা করলো, হাদিকে কারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত হলো, এগুলো তো আমাদের জানা দরকার, স্পষ্ট করা দরকার। এবং এদের আমরা রাজনৈতিক পরিচয় জানতে চাই, এরা কারা। সরকার এখানে মুখ খুলে না কেন? আমরা তো মনে করি সরকারের মধ্যে কেউ কেউ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এখন জামাতে ইসলামী ক্ষমতার অংশীদার হবার জন্য দীর্ঘদিন ধরে কিভাবে কর্মকাণ্ড করেছে আমরা জানি। সব জায়গায় তারা আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, হ্যাঁ, কোথায় নাই, জি বিচার বিভাগও আছে তারা, বুঝছেন না? এখন এই ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য নির্বাচনও তারা চায় নাই। কেন ফেব্রুয়ারির 12-তে নির্বাচন হবে এটা নিয়ে তারা অনেক গোসা। হ্যাঁ, যে তারেক রহমানের সাথে বৈঠক করে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন সুনির্দিষ্টভাবে বলেছেন। জামাতের সঙ্গে এনসিপি যোগ হওয়ার মানে জোটবদ্ধ হওয়ার কারণে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্ক কি এনসিপি হজম করতে পারবেন? কেননা তাজনোবা জেবিন কিন্তু বলেছেন যে তিনি এটি হজম করতে পারবেন না, এই কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, উনি তো হজম করে মৃত্যুর পথে যেতে পারেন, এরকম কি একটা বলেছে। যাই হোক, তো আমার মনে হয় সারা দেশে একটা অহেতুক বিতর্ক তৈরি করে দিল। এবং এটা যে জামাত ইসলামের জন্য ভালো হইলো এমন না, হ্যাঁ, বরঞ্চ এনসিপির এই ইউটার্ন নিয়ে যে তাদের সাথে গেল, তাতে জামাত ইসলামের অনেক ক্ষতি হবে। হ্যাঁ, যারা এখন জামাতের ঘাড়ে ভোট দিচ্ছে, আমার মনে হয় তাদেরও কোনো লাভ হবে না, জামাতেরও লাভ হবে না। আমি মনে করি এখন পুরা শক্তিটাই একটা অশুভ শক্তি হিসাবে জনগণের সামনে প্রতিভাত হবে। হ্যাঁ, জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরও একবার। জনাব রফিক শিকদার, একটু আসতে চাই আপনার কাছে যে নির্বাচনের ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচন ঘিরে বিএনপির পক্ষ থেকে অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে যারা ত্যাগী নেতাকর্মী ছিলেন দীর্ঘ 16 বছর, যারা কথা বলে রক্তচক্ষু উপেক্ষা করে কথা বলে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, তারা অনেকের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এদের অনেকে আবার বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তারেক রহমান সম্প্রতি দেশে ফিরেছেন, যে দূরত্ব ছিল সেই দূরত্ব ঘুচে গেছে। লং ডিস্টেন্স বলে একটা কথা ছিল, লং ডিস্টেন্স এখন সেটি নেই। এই বিদ্রোহী প্রার্থী যারা হচ্ছেন তারা কি তারেক রহমানের কাছে যে বলেছেন অথবা বলতে পারবেন কিনা, বা তাদের যে দাবি দাওয়া বা আবদার ছিল সেটি প্রকাশ করতে পারবেন কিনা তারেক রহমানের কাছে? ধন্যবাদ আপনাকে। এখানে তারেক রহমান সাহেব দীর্ঘদিন বাংলাদেশে না থাকার কারণে আমাদের দলের আভ্যন্তরীণ কিছু সমস্যা তো হয়েছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু তিনি যে সময়ে এসছেন, এই সময় এসে তো পার্টির মনোনয়নের ক্ষেত্রে বলেন, সিলেকশনের ক্ষেত্রে বলেন, অনেক কাজ এগিয়ে গেছে। আপনি 17 বছরের কথা বা 16 বছরের কথা বলছেন, আমি যদি বলি আরও বেশি, 3 দশক 4 দশক ধরে অনেকে এই দলের সাথে লেগে আছে, সংগ্রাম করছে। অনেক ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম, হুলিয়া, মামলা, অনেক কিছু। তো 15 বছর নির্বাচন আওয়ামী লীগের অধীনে হয়েছে, বিএনপি কেউ নির্বাচন করতে পারে নাই, সে কারণে আমাদের প্রার্থীর সংখ্যা আরও বেড়ে গেছে, সেটি সত্য। আবার আমাদের এই দলের সাথে আবার ঐক্য, আমাদের যে জোট যারা আমাদের সাথে রাজনীতি করেছে সেটা আবার যুক্ত হয়েছে। সব কিছু সমীকরণ মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে। তো আপনি জানেন যে আজকে মানে এই যে আপনার নমিনেশনগুলো তো আপনার হচ্ছে, তাই না? সারা দেশই তো আপনার নমিনেশন জমা দিতেছে, করতেছে, এবং সেটা আজকে কিছু হবে। হ্যাঁ হ্যাঁ। এবং আজকে আপনি জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তিনি সেখানে গেছেন। গতকাল বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশানে তিনি এসেছিলেন, সেখানে সে ওনার মনোনয়নপত্র সব কিছু রেডি করেছেন এবং চূড়ান্ত কিছু নমিনেশনও গতকাল সেখান থেকে হয়েছে। আমরা কেউ কেউ মনে করেছিলাম যে আমার ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারাপুরের যে আমরাও সেখানে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী ছিলাম, ধারণা করেছিলাম যে চূড়ান্ত পর্যায়ে হয়তো বা দল সিদ্ধান্ত চেঞ্জ করে আমাদেরকে দিতে পারে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর যে আসনটি, এটি দানশীষের আসন। এখানে হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন জেল খেটেছে, মামলা খেয়েছে, এবং তারা অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, এবং তারা দানশীষে ভোট দিতে চায়, দানশীষ মার্কা চায়, এবং নৌকার যন্ত্রণায় অস্থির। সে কারণে নৌকার বিরুদ্ধে দীর্ঘদিন পরে, নৌকার বিরুদ্ধে বলতে নৌকা তো আজকে অনুপস্থিত, কিন্তু দানশীষের সৈনিকেরা দানশীষকে বুকে ধারণ করতে চায়, তারা দানশীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। তো সেখানে সকল নেতাকর্মীরা আহত হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই আহত, শকড
যে আমরা এত সংগ্রাম কষ্ট করার পরেও আমার নেতাকর্মীদের বেশি কষ্ট, তারা কান্নাকাটি করেছে যে আমাকে নমিনেশনটি দেয়নি। যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে তো আমাদের দল, বৃহৎ রাজনৈতিক দল, দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি আমাদের কষ্ট হলেও আমাদেরকে মানতে হবে, যেহেতু আমরা দল করি, আদর্শিক রাজনীতি করি। এবং আমরা ইতিপূর্বেও তারেক রহমান সাহেবের সাথে একটি বড় মিটিংয়ে আমাদের বিভাগীয় যে প্রার্থীরা আমরা ছিলাম, সব বিভাগ 3টি বিভাগ একসাথে ডেকেছিল। সেদিন আমি বলেছিলাম তারেক রহমান সাহেবকে যে নেতা, তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে, যারা মা মৃত্যুর পর থেকে 6 বার ফিরে আসছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন বৃহত্তর স্বার্থে, দলের স্বার্থে। তখন এমনি একটা পর্যায়ে 52 মিনিটের এই চেয়ারম্যানের তারেক রহমান সাহেবের বক্তব্যের শেষ পর্যায়ে আমি দাঁড়িয়ে সবাইকে আমরা হাত উঠিয়েছিলাম যে আপনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। তো আমার মনে হয় যে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আছি। সকল জাতিকে তিনি ঐক্যবদ্ধ করতে চান, সেটিও আপনি ওনার কথায়, বক্তব্যে সব কিছুতে আপনি বুঝতে পেরেছেন। এবং তিনি দেশটিকে এগিয়ে নিয়ে যেতে চান। সেখানে আমি বিশ্বাস করি যে আজকে যারা দলের সিদ্ধান্ত বা যাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, তার বাইরে যারা মনোনয়ন জমা দিয়েছেন, আমার মনে হয় যে তারা একটা পর্যায়ে মনোনয়ন তো উঠানোরও সময় আছে, প্রত্যাহার করার সময় আছে। তো অনেকেও ক্ষোভে দিয়েছে, কর্মীদের চাপে দিয়েছে। তো আমি দেই নেই, আমাকে আমার কর্মীরা বলেছিল, আমি আর যাই নাই। আমি যেহেতু জানি শেষ, আমি সরাসরি পাই নাই, আমাকে দেওয়া হয় নাই, আমি সেখানে আর যাই। আমি আপনার আবেগের বিষয়টি অনেকেই জমা দিয়েছে, তাদেরকে আমি বিদ্রোহী প্রার্থী বলি বা যাই বলি, এটা এভাবে যদি নাও বলি যে তারা জমা দিয়েছে, হয়তো একটা পর্যায়ে তারা হয়তো প্রত্যাহার করতে পারে। আবার এটাও ঠিক যে কিছু কিছু জায়গাতে দেখা গেল যে আপনার জোটের প্রার্থীদের ভোটের ইয়েটা খুবই দুর্বল, তাদের ভোটে মানে তারা সেভাবে ভোটের ব্যাপারে মাঠটা তৈরি করতে পারে নাই। সেক্ষেত্রে যদি আমাদের বিএনপির যে প্রার্থী বলি, আমরা স্বতন্ত্র প্রার্থী বলি, বিদ্রোহী প্রার্থী বলেন, তারা যদি না করে, তাহলে সিটটা আবার অন্য কারোর কাছে চলে যায় কিনা, অন্য কেউ সেখানে নির্বাচিত হয়ে যায় কিনা। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে সেটাই জানতে চাচ্ছিলাম যে এই যে দল যাকে দেখা যায় যে অনেক সময় জোটের কারণে আসন ছেড়ে দিতে হয়েছে, আপনাদের বিষয়ের আবেগের বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু যাদেরকে সিটগুলো ছেড়ে দেওয়া হয়েছে তারা সেই আসনটি পুনরুদ্ধার বা উদ্ধার করতে পারবেন কিনা? যে এখন তো 10 দলীয় জোট হয়েছে, জামায়াত এনসিপি, সেই জোট বিএনপিকে বেকায়দায় ফেলবে কিনা একটু জানতে চাই আপনার কাছে। না, নির্বাচনটি তো আনডাউটলি একটা চ্যালেঞ্জ নানান কারণেই। তো বেকায়দায় ফেলবে বলতে আপনার আমি বলবো যে এখানে তাদেরকে যে কারণে দেওয়া হয়েছে, তাদের যে দল, তারা কেউ তো তাদের দল ছেড়ে দিয়ে একবারে বিএনপিতে আসছে। সেটাও কিন্তু তাদের কিন্তু বিএনপি নেতাকর্মীদের সাথে কিন্তু আগে থেকে সখ্যতা সেভাবে ছিল না, ভোটারদের সাথে সেরকম সখ্যতা ছিল না। সেখানে ধরেন যে আমাদের বিএনপির ফিক্সড প্রার্থী সেখানে কাজ করতেছিল, 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, যাই হোক। তো সেক্ষেত্রে তারা ভোটারদের কতটুখানি মন জয় করতে পারবে, এটা কিন্তু দেখার বিষয়। আমি বলবো যে আমাকে যদি আপনি বলেন, সবচেয়ে ভালো সমাধান তো এখন আর নাই হয়তো বা, সবচেয়ে ভালো ছিল যেটা আমি মনে করি যে রাজনীতি করলে যে শুধু একেবারে নির্বাচনই করতে হইব, এমপি হইতে হবে, এটা ঠিক না। এখন ধরেন এমপি হওয়ার জন্য গিয়ে যদি এমপি না হতে পারে, কেউ দল অ্যাবলিস্ট করে গেছে, তাহলে তার জায়গাটা কোথায়? আবার আজকে দেখেন যে একটা দল এক দিকে, যে এনসিপি, তারা মাত্র নবীন একটি দল, তারা দল করে সারা বাংলাদেশে ইলেকশন করুক, ইলেকশন না করুক, মনোনয়ন না দিক, সারা বাংলাদেশে তারা নির্বাচনের পক্ষে বা গঠনমূলক বক্তব্য রাখতো, তাদের টিম নিয়ে তাদের দলটা পরিচিত হতো। প্রার্থী 300 দিতে হবে, তারা তো প্যারালাল বিএনপি না, প্যারালাল অন্যান্য সংগঠনের মতো না, মাত্র একটি দল, তরুণ। তো ওদের আমরা ধারণা ছিল, যেটা সুব্রতদা বলছে, যে সেরকম ছেলেদেরটা আমরা মনে করছিলাম তাদের একটা ড্রিম আছে দেশকে নিয়ে। তারা তাদের সংগঠনকে আমি বলবো না, তবে তাদের মধ্যে কিছু মেধাবী ছেলে আছে, তারা হয়তো বা তারা তো বসে থাকবে না, হয়তো তাদের রাজনীতি করার অধিকার আছে। এমন হতে পারে আগামী দিনে তারা বিএনপিও করতে পারে, তাদের কেউ আবার জামাতও করতে পারে, কেউ অন্যান্য সংগঠনও করতে পারে, গণফোরামও করতে পারে। সেই জন্য আমি বলবো যে তাদের জন্য যে জায়গা নাই তা না, তাদের সংগঠনটা সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়াটা তাদের জন্য সম্ভব না, এটা চ্যালেঞ্জের ব্যাপার। এবং এটাও সত্য যে আমাদের এই বাংলাদেশে এত রাতারাতি একটি দল গঠন করে দলটাকে দাঁড়া করাবে প্যারালাল একটা বড় রাজনৈতিক সংগঠনের সাথে, এটা ইম্পসিবল। এবং ইতিপূর্বে আমরা দেখেছি তো, আরও বড় বড় নেতাদেরকেও দেখেছি, তারা দল গঠন করেছে, কেউ বিএনপি থেকে সরে গিয়েও আলাদা দল তৈরি করেছে, তারা আবার ঘুরে ফিরে কিন্তু আবার বিএনপির সাথে আসতে হয়েছে, কিংবা কেউ অন্য রাজনৈতিক দলের সাথে গেছে। রাজনৈতিক দল তো অনেক বিশাল ঘটনা। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের সেই আদর্শের সংগঠন বিএনপি, এটাকে
বেগম খালেদা জিয়া ক্যারিসমেটিক লিডারশিপের মধ্য দিয়ে 9 বছর সংগ্রাম করার মধ্যে বিএনপিকে গ্রাম পর্যায়ে পৌঁছেছে, সেটাকে আজকে আবার ফেসিবাদ বিরোধী আন্দোলন করে তারেক রহমান সাহেব 17 বছর সংগ্রাম করে, কখনো কখনো ওয়ার্ড, কখনো কখনো ইউনিয়ন, কখনো কখনো উপজেলা, কখনো জেলা বিভাগ সামগ্রিক সমাবেশ করে, কালো পতাকা মিছিল, রোড মার্চ, তারপরে আপনার অবস্থান ধর্মঘট, তারপরে আপনার এই শান্তি মিছিল, সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, নানানভাবে বিএনপিকে একটা সমৃদ্ধ জায়গায় নিয়ে গেছে বাংলাদেশে। কাজে এটা হঠাৎ করে যদি কেউ মনে করে যে একটা সংগঠন তৈরি করে সেই সংগঠনের বড় নেতা হয়ে যাবে সম্ভব না। রফিক শিকদার, জনাব রফিক শিকদার, আসবো আমি আপনার কাছে। জনাব সুব্রত চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। নৌকা তো এখন অনুপস্থিত, আওয়ামী লীগ নির্বাচন করতে পারছেন, এটা একেবারেই পুরোপুরি নিশ্চয়তা রয়েছেন। তাহলে এই যে নৌকার যে ভোটার রয়েছে, নৌকার যে ভোট রয়েছে, এটি তো একটি উল্লেখযোগ্য শতাংশ হিসেবে বলা যায়। সেই ভোট আসলে কাদের ঘরে বা কাদের বাক্সে পড়তে পারে? না, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ করা তো অপরাধ না, কিন্তু আওয়ামী লীগ করে যারা সমাজ বিরোধী কাজ করেছে, জনগণের বিরুদ্ধে কাজ করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তারা অপরাধী, তাদের মামলা হোক, তাদের বিচার হোক। কিন্তু নিরপরাধ ব্যাপক জনগোষ্ঠী যারা নৌকার বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তারা তো আছেই। এবং আমিও মনে করি নিরীহ নিরপরাধ আওয়ামী লীগ এর বিরুদ্ধে রাষ্ট্র যেন কোনো ধরনের অগ্রহণযোগ্য পদক্ষেপ না নেয়। কারণ আমরা গত 17 বছর এগুলোই বলেছি। আওয়ামী লীগে প্রশাসনকে ব্যবহার করে, আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি বিচার বিভাগকে ব্যবহার করে যে ধরনের রাষ্ট্র তৈরি করেছিল, একনায়কতন্ত্রের চরম শিখরে নিয়ে গেছিল শেখ হাসিনা, আমরা সেখান থেকে মুক্ত হয়েছি। আমিও মনে করি আওয়ামী লীগকে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে যে দেওয়া হয় নাই, এটা সঠিক কাজ হয়েছে। কারণ মানুষের ক্ষোভ, বিক্ষোভ, রক্তের দাগ এখনো শুকায়নি। হ্যাঁ, কিন্তু যারা নিরপরাধ রয়েছেন, সাধারণ কর্মীরা, সমর্থকরা, তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদেরকে যেন কোনো হুমকি টুমকি না দেয়। যে ডেভিল হান্ট নিয়ে আরেকটা শুরু হয়েছে এখানে, জানেন যে মামলা বাণিজ্য হচ্ছে, তারপরে আপনার এই জামিন বাণিজ্য হচ্ছে, তারপরে আমাদের পুলিশরাও নানানভাবে হয়রানি করে। হ্যাঁ, এগুলো বন্ধ করা উচিত। একটা সমাজের মধ্যে যদি একটা আতঙ্ক সৃষ্টি হয়, তাহলে তো আমার নির্বাচনটা তো সুন্দর হবে না। একটু জানতে চাই জনাব সুব্রত চৌধুরী, ডেভিল হান্ট এর আগেও কিন্তু হান্ট 1, এখন হান্ট 2, এখন ফেজ 2 শুরু হয়েছে। তাহলে আমি একটু যদি জানতে চাই আপনার কাছে যে হান্ট 1 এর মূল্যায়নটা আপনার কাছে আসলে কি? হ্যাঁ, সেখানেও অনেক কিছু অতিরিক্ত করেছে, বাড়াবাড়ি করেছে। তো তখন আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনি ফার্স্ট ফেজে যা করেছেন, সেকেন্ড ফেজে এটা যেন আর না করেন। তারপরেও যারা গুপ্তভাবে থেকে কাজ করতেছে, যারা দিল্লিতে বসে আছে, নানা রকম টেলিফোনে কেতে দিক নির্দেশনা দিচ্ছে, হ্যাঁ, হত্যাকাণ্ড করারও উৎসাহিত করতেছে, তারপরে জ্বালানো পোড়ানো এগুলোর উৎসাহিত করতেছে। হ্যাঁ, এমনকি হাদিকে যারা হত্যা করলো তারাও নাকি আওয়ামী ঘরানার সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগের একজন শীর্ষ রাজনৈতিক নেতা, তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন যে এনসিপির যে তরুণ নেতা রয়েছেন, তরুণ নেতারা যারা রয়েছেন, তাদেরও টার্গেট করা হবে। হ্যাঁ, তাহলে এই ভয় থেকে, সেই নিরাপত্তা থেকে কি জামাতের সাথে জোট করছে এনসিপি? না, আর তাদের নিরাপত্তা তো যথেষ্ট দেওয়া হয়েছে, রাষ্ট্র দিয়েছে না, সামনে হয়তো আরও দেবে। এনসিপি তো ওইভাবে গানম্যান নিয়োগ দেওয়ারও, হ্যাঁ, সেগুলো শুধু নেতাদের দিলে হবে না। আমি বলছি সকল মানুষের জন্য তো নিরাপত্তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং রাজনৈতিক অঙ্গনে কিছু খুন খারাপই হবে, এগুলো তো আমরা আগে থেকেই জানি। এবং যারা পলাতক আওয়ামী লীগ, তারা বিভিন্ন দেশে বসে প্রত্যেক দিনে বিভিন্ন রকম পরিকল্পনা, এমনকি তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। তো সেই জায়গায় আমরা রাজনৈতিক দল এবং সরকার সকল মানুষের নিরাপত্তা বিধান করবে এবং সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন যাতে হয়, সেই জন্য সকলেরই এখানে অংশগ্রহণ থাকতে হবে। আমরা যদি মনে করি যে না, ঠিক আছে, একটি রাজনীতির উপর দলন পীড়ন চলছে, আমি একটু চুপ করে থাকলাম, এটা তো আমরা চাই না। 24 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়েছি।
তো বেরোলে পরে আবার কেন আমরা সেই জায়গায় চলে যাব? সুতরাং আমার কথা হচ্ছে কোনো ধরনের ভয়ভীতি করা যাবে না, এবং যেগুলো অন্যায় অবিচার হচ্ছে, বাড়িঘর পুরানো শুরু হয়েছে আবার, আপনাদের মিডিয়ার উপর আক্রমণ হয়েছে, সাংস্কৃতিক জগতের উপর, আর বাউলদের উপর আক্রমণ। হোয়াট ইজ দিস? এটা কি বাংলাদেশ? আপনি সব জায়গায়, সেই দিন দেখলাম ফরিদপুরে জেমসের কনসার্ট পার্টির উপর হামলা হয়ে গেল, যে কারণেই হচ্ছে। আমাদের এই যে হলিক্রস কলেজের 75তম বার্ষিকী পালন হচ্ছে, সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। তার মানে কি একটা অপশক্তি এখানে কাজ করতেছে। আমি ওই জন্য বলেছি, যারা এই সমস্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়টা আমরা জানতে চাই। এমনি তো কতগুলো কি বলে ওটাকে, বেআইনি সংগঠন আছে, তাই না? হাটজাকল আরও কী আছে না? কিন্তু আমাদের সাথে চলাফেরা করে, বিভিন্ন সংগঠনের সাথে আছে, তারা এইসব অপকর্মে লিপ্ত হচ্ছে। আমার তো মনে হয় একটি শক্তি রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে এই কাজগুলো করছে, এবং যারা চায় না বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হোক, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দ্রুততম সময়ে উত্তরণ ঘটাই, এইটা বাধাগ্রস্ত করার জন্য উপদেষ্টাদের মধ্যে কেউ আছে, প্রশাসনে আছে, আইনশৃঙ্খলা বাহিনীতে আছে। এগুলো চিহ্নিত করা দরকার। আর মাত্র দুই মাসের মধ্যে আমাদের নির্বাচন হচ্ছে। তো আমি আশা করব যে পুলিশ যেন বাড়াবাড়ি না করে, ওইভাবে নেই বললেও চলে। হ্যাঁ, এবং এই যে ভোট কেন্দ্রে এখনই যদি আপনি ভয়ভীতি দেখানো শুরু করেন, আচ্ছা এর পাশাপাশি ধরেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা তো আরও ভীত সন্তুষ্ট। প্রত্যেক দিনে নানান রকম অত্যাচার হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। দীপু দাসকে কীভাবে মিথ্যা দিয়ে তার হত্যাকাণ্ড করলো, পুড়িয়ে দিল, আমাদের রাউজানে করলো, ইত্যাদি শুরু হয়ে গেছে। তাইলে একটা সুকৌশলে একটা শক্তি সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। হতে পারে এখানে পলাতক গোষ্ঠীও আছে, অপশক্তিও আছে, এখন তো তাদের মধ্যে মিল হয়ে যাচ্ছে, তাই না? আমি আসবো আপনার কাছে আরও একবার। জনাব রফিক শিকদার, একটু আসতে চাই আপনার কাছে। সুব্রতদা যেটা বললেন যে একটি নির্বাচন ঘিরে একটি অপশক্তি এখন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, এই উৎসব মুখর নির্বাচনের কথা বলছে সিইসি, আর শেষ পর্যন্ত এই প্রশাসন দিয়ে উৎসব মুখর নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা? না, নির্বাচন তো উৎসব মুখর অবশ্যই হবে আনডাউটলি, কারণ সমগ্র বাংলাদেশের মানুষ নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ভোটাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশন একাধিকবার বলেছে যে তারা সুষ্ঠুভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশে এবং বিদেশে গিয়েও বলেছেন যে অতীতের যে কোনো মুহূর্তের চেয়েও ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে, গর্ব করার মতো নির্বাচন হবে, এটা বলেছেন। এখন আমরাও বড় রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করি যে আমরা নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করব রাজনৈতিক দল হিসাবে, এবং সুষ্ঠু নির্বাচন যেন হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। এবং আপনি ভালো করেই জানেন যে সংবিধানেও 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত যে স্পষ্টভাবে বলা আছে যে কোনভাবে নির্বাচন সুষ্ঠু হবে, কোন পদ্ধতিতে নির্বাচনগুলো ভোটাররা ভোট দিতে পারবে, কীভাবে নির্বাচন করলে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে, কোনভাবে নির্বাচন করলে নির্বিঘ্নে শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং অর্থবহ হবে, এবং কোনভাবে নির্বাচন করলে সবার কাছে গ্রহণযোগ্য হবে। সেই ধারাগুলো কিন্তু সংবিধানে যেমন আছে, সেগুলো বিগত দিনগুলোতে সরকারের অধীনে নির্বাচন করার কারণে সুষ্ঠুভাবে হয় নাই। সুতরাং এবার যেহেতু নির্বাচন কমিশন তাদের সেই এক্সারসাইজ করতে পারতেছে সেই সংবিধানটাকে, আমি বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠু হবে। মানে আপনি আশা প্রকাশ করছেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশঙ্কা করছেন যে আগামী নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র বা একটি দল বা একটি গোষ্ঠী। এখানে দুটি দিক, একটা হচ্ছে আপনি বললেন যে নির্বাচনের কথাটা বললেন, আমি তো সেটা বলেছি। আর নির্বাচনের আগে যে পরিস্থিতিগুলো, এগুলো আপনি দেখেছেন যে গত 15 বছর যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনগুলো হলো, এমনকি আপনার দিনের ভোট রাতে হয়েছে, কিংবা সকল রাজনৈতিক দল ছাড়া 2014 সালে হয়েছে, তারপরে আমির নির্বাচন 24 সালের 5 জানুয়ারি হলো। সেই নির্বাচনগুলোতেও কিন্তু নির্বাচনের আগে কিন্তু দেশে কিন্তু নানান রকমের একটা ঝামেলা গেছে, খুব ছিল না। আর আজকে যেহেতু অনেক বছর পর সুষ্ঠু একটা অবাধ নির্বাচন হতে যাচ্ছে, এখানে কিন্তু বিদেশি চক্র আছে যারা চায় না। এমনকি আমি বলবো যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা সুষ্ঠু অবাধ নির্বাচন নিজের দেশে করে, তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে। তারা গত 15 বছর আমাদের দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হোক সে ব্যাপারে তারা কোনো কার্যকর ভূমিকা রাখে নাই। সুতরাং মহাসচিব যেটি বলেছেন, তিনি আশঙ্কা করেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে
নানান রকমের ষড়যন্ত্র হচ্ছে, সেটি আমরাও আশঙ্কা করছি। এবং আমরা বলবো নির্বাচন কমিশনকে, একইভাবে সরকারকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, তারা যেন আরও বেশি সোচ্চার হয়। কোথাও কোথাও ভাঙচুর হয়, কোথাও কোথাও আপনার আগুন লাগাচ্ছে, পত্রিকা অফিসে আগুন লাগাচ্ছে, এগুলো কিন্তু নির্বাচনকে বন্ধ করার জন্য বা বানচাল করার জন্য একটা ষড়যন্ত্র বলে আমরা এখন মনে করছি। তবে এটাও ঠিক যে এগুলো কিন্তু কখনো কখনো নির্বাচন ছাড়াও কিন্তু আমাদের এই ক্ষুদ্র দেশে কিন্তু অনেক সময় হয়ে যায়। কিন্তু এখন যেহেতু সামনে নির্বাচন আছে, যা কিছুই হবে আমরা ধরে নেব যেটা নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং আমি বলবো যে কখনো নির্বাচনকে সামনে রেখে না, শুধু সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলাকে নিরাপদ রাখা, শান্ত রাখা, সমাজকে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমাজকে শান্তিপূর্ণভাবে একটা পরিস্থিতি